পৃথুল আর রূপা এক ঘরে। আজ থেকে এখানেই থাকতে হবে পৃথুলের। ওর বাবা এটাই নিয়ম করেছে। পৃথুল ভয় পাচ্ছে, ভীষণ রকম ভয়। সে কখনো ভাবেনি তাকে রূপার সাথে এক ঘরে থাকতে হবে। তার বাবা যে এমন কাণ্ড করে বসবেন তাও ভাবেনি। রাতে ঘুমাবার সময় হলো, পৃথুল প্রথম কথা বলল, তাও ভয়ে ভয়ে। সে চাপা স্বরে বলল, শুনুন, আমি আপনার সাথে থাকতে পারবো না। রূপার রাগ উঠল কি না কথাটা শুনে সে বুঝতে পারল না, কিন্তু সঙ্গে সঙ্গে সে বলল, কেন, থাকতে অসুবিধা কি? বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে কি ধর্ম নষ্ট হয়? পিতুল এই কথার কোনো জবাব দিল না। এবার দেখা গেল চুপচাপ বিছানা থেকে উঠে গিয়ে সোজা শুয়ে পড়ল সে মেঝেতে, ফ্লোরের উপর। একটা বালিশ পর্যন্ত চেয়ে নেয়নি। ডান হাতটা বাঁকা করে হাতের উপর মাথার ভার রেখে শুয়েছে। রূপা কিছু বলল না, শুধু রাগ ভরা চোখ নিয়ে দৃশ্যটা দেখে গেল। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, ফ্লোরে শোয়ার 5 থেকে 6 মিনিটের পর বেচারা ঘুমিয়ে হালকা নাক ডাকতে শুরু করলো। রূপা একটু একটু ভয় পাচ্ছে, এই মুহূর্তে যদি ওর শাশুড়ি কিংবা সুফলা এসে বলে দরজা খুলতে, তখন কেমন হবে? যদি এসে দেখে পৃথুল এখানে শুয়ে আছে মেঝেতে, ফ্লোরের উপর, একটা কাঁথা কিংবা বালিশ নেই তার মাথার নিচে, ওরা তখন তো তাকেই দোষারোপ করবে। রূপা ডাকলো পিতুলকে আস্তে করে। ও গাঢ় ঘুমের ভেতর সে রূপার মিনমিনিয়ে গলার ডাক কিছুই শুনতে পেল না। রূপা যে ভয় পেয়েছিল সেই ভয়টা কেটে গেছে এখন। অনেক রাত হয়ে গেছে, ওরা কেউ আসেনি, সবাই এতক্ষণে ঘুমের তলে গেছে। শুধু ঘুম আসছে না রূপার, তার কি সব যেন চিন্তা হচ্ছে, অদ্ভুত অদ্ভুত চিন্তা। তার কেন যেন মনে হচ্ছে তার জীবন অদ্ভুত এক মানুষের আগমন ঘটবে, যে কিনা তাকে পুরোটাই বদলে দিবে। সেই মানুষ তাকে ভালোবাসবে, আদর করে কাছে ডাকবে, কানের নিচে এসে উঠতে থাকা এলোমেলো চুলে মুঠো করে দূরে সরিয়ে দিয়ে কানের নিচে শক্ত করে কামড়ে ধরবে। ওর এমন হচ্ছে কেন? সারা শরীর কেমন ছটপট করছে। অদ্ভুত সব কল্পনা এসে জেঁকে বসেছে। অদ্ভুত তার আনন্দ হচ্ছে। এই আনন্দ নিয়ে সে ওপাশের জানলাটা খুললো, বিদ্যুৎ চলে গেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, বাইরে তখনও ঝড়, খুব বেশি নয়, সামান্য শীতল হাওয়া দিচ্ছে। তারপর শুরু হলো বৃষ্টি, ঝিরি ঝিরি বৃষ্টি। এই বৃষ্টিতে বাইরে হলুদ সড়ক বাতি জ্বলছে। এই আলোতে সে দেখলো সুপারি গাছগুলো যেন নুইয়ে পড়েছে ঝরে। তারা কেন যেন হঠাৎ মনে হলো তার ভাবনায় মানুষটির ঠিক এমন হবে। সে এসে তার বুকের কাছে এসে নুইয়ে পড়বে সেই সুপারি গাছগুলোর মতো। তারপর কান পেতে শুনবে তার বুকে জমে থাকা অগণিত বছরের হাহাকার, সেই যে রোহের জগৎ। ওখান থেকে তো এই মানুষটাকে পাওয়ার ব্যাকুলতা আকুলতা তার। রূপা কি মনে করে যেন হাসলো হি হি করে। সেই হাসি এসে শুধু তার কানেই বাজলো, বড় মিষ্টি হাসি, বড় মধুর হাসি, বাঁশির মতো কিন্নার, যে হাসিতে প্রেমিকের প্রাণ জুড়ায়। কিন্তু তার প্রেমিক, সে তো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। তারপর রূপার মনে হলো, না, পিথুল তার প্রেমিক নয়। প্রেমিক মানেই যে স্বামী, এটা ভুল কথা। অন্য কেউ হতে তো প্রেমিক হয়। তার এই জীবনে কোনো প্রেমিক আসেনি, কোনোদিন কি আসবে? ঝড় বৃষ্টির দিকে তাকিয়ে রূপা গান ধরল, রবি ঠাকুরের গান। ওই মালতী লতা দোলে, পিয়াল তরুল কোলে, পূর্ব হাওয়ার মালতী লতা। গান গাইতে গাইতে সে দেখলো হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, এবং সে কি মনে করে যেন ঘরের ভিতরে তাকালো। তখন দেখতে পেল দৃশ্যটা, জড়সড় হয়ে ছোট্ট বাচ্চাদের মতো শুয়ে আছে পৃথুল। কি মায়াবী দেখাচ্ছে ওকে, নিষ্পাপ, যাকে দেখলে আদর করতে ইচ্ছে করে। রূপা চুপি চুপি জানলাটা বন্ধ করে পিতুলের কাছে এলো। তারপর পিতুলের পাশে হাঁটু গেড়ে বসে ওর কপালে একটা চুমু খেলো আলতো করে। পিতুলের সাড়া নেই, সে ঘুমাচ্ছে। এবার আর নাক ডাকছে না, শান্ত হয়ে ঘুমাচ্ছে। রূপার ইচ্ছে হলো ওর উপর লম্বা হয়ে শুয়ে পড়তে, তারপর ওর কালো ভ্রমরের ন্যায় চুলগুলোকে 2 হাত দিয়ে মুঠো মুঠো করে ধরতে। এতে তো আর পাপ হবে না, ধর্ম অশুদ্ধ হয়ে যাবে না। পিতুল তো তারই, তার নিজের মানুষ। সে আজ পিতুলের সব দুঃখ, সব যন্ত্রণা, কষ্ট, বুকের ভিতর লুকিয়ে থাকা কান্না সব কিছু দূর করে দিবে। কান্নায় ভার হয়ে থাকা ঠোঁট থেকে তার গোলাপ রাঙা ঠোঁট দিয়ে শুষে নিবে ঠোঁটের কষ্ট। ভার হয়ে থাকা বুকের সাথে কদম পাগড়ির মতো নিজের বুক মিশিয়ে তাড়িয়ে দিবে বুকের যন্ত্রণা। চোখের পাতায় গাঢ় ঘন নিঃশ্বাস ফেলে উড়িয়ে দিবে সব সুখ। রূপা তাই করলো। তাই প্রথমে পিতুল এক পাশে শুয়ে পড়লো, তারপর একটা হাত তুলে দিল ওর গায়ে। পিতুল নড়ল না। এরপর একটা পা এগিয়ে দিল। পিতুল নিতর, শুধু শ্বাস নিচ্ছে। তারপর ওর উপর নিজের সবটা ভর তোলে। যেই না মুঠো করে ভ্রমর কালো চুলের জমিনে হাত বুলাবে, ঠিক তখনই ও চিৎকার করে উঠল, কে কে কে, এই কে? রূপা দ্রুত ওর মুখটা চেপে ধরলো, তারপর কানের কাছে ফিস ফিস করে বলল,
এই আমি রূপা, তোমার স্ত্রী। পৃথুল ওকে দুহাত দিয়ে এমনভাবে ধাক্কা দিল যে রূপা গিয়ে একেবারে ছিটকে পড়লো অনেকটা দূরে। পড়ে গিয়ে সামান্য ব্যথাও পেল। পৃথুল দ্রুত উঠে গিয়ে সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিল। রূপার কাপড় এলোমেলো তখন, গায়ে সামান্য ব্যথা পেয়েছে আর লজ্জা। সে নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে। ছি, সে মেয়ে হয়ে কিভাবে আগ বাড়িয়ে ওর কাছে গিয়ে এসব করে বসলো। এতে পৃথুল কি ভেবেছে কে জানে, ওকে ভাবলো, খারাপ ভাবলো কিনা। এরপর দেখা গেল পৃথুল সে রাতে আর ঘুমাচ্ছে না, ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে, উদাস মনে উপরের দিকে তাকিয়েছে, কি যেন ভাবছে আপন মনে। লুপাল লজ্জা আড়ষ্ট করে বিছানায় শুয়ে পড়লো, তাকিয়ে পাশে আছে ও পাশে চোখ বন্ধ করে। এবার চোখ খুলতে লজ্জা পাচ্ছে সে, নিজেকে নিজেই বারবার বলছে বেশরম মেয়ে কোথাকার, লজ্জা শরম বলতে একটু। একটা ঘুমন্ত মানুষের সাথে কেউ এমন করে। সে রাত কেটে গেল পৃথুলের ঘর থেকে বেরিয়ে যায়। এমনিতে সে বাইরে যায় না খুব একটা, কারণ তার বন্ধু বান্ধব নাই বললেই চলে। বিদেশ ভুইয়ে বড় হয়েছে, দেশে বন্ধু না থাকারই কথা। কিন্তু আজ এভাবে কোনো কিছু না বলে বাইরে যাওয়ার রূপার মনে ভয় ধরে। সে বুঝতে পারে তার উপর রাগ করেই চলে গেল কিনা। পৃথুল বাইরে যাওয়া আর সুযোগ নিয়ে সুফলা আসে রূপার কাছে। রূপা তখনও শুয়ে আছে, মাথা থেকে ওই চিন্তা কিছুতেই নামছে না। তাছাড়া রাতেও ঘুম হয়নি। সুফলাকে আসতে দেখে রূপা উঠে বসলো বিছানার উপর। সুফলা এসে মিষ্টি করে হাসলো, হেসে বিছানায় একপাশে বসতে বসতে বলল, কি খবর তোমাদের বলো তো, এবার খুশি তো তুমি? ভাই তো ঘরে এলো, নিজের মানুষ নিজের কাছে এলো। রূপা ভাবছে এটা বলবে কি বলবে না, ওই যে রাতের বিষয়টা, কিন্তু কি মনে করে যেন চুপ রইল। সুফলা নিজেই জিজ্ঞাসা করলো, পৃথুল তোমার কাছে এসেছিল? রূপা মিনমিন গলা বলল, না আপু। রূপা হাসলো, বলল, তুমি জোর করবে, ইশারা করে কাছে ডাকবে। রূপা লজ্জা শরম ভুলে গিয়ে বলেই ফেলবো, কাল রাতে কি ঘটেছে আর কি কি সে করেছে। সুফলা শুনি বলল, সাহসী মেয়ে, তুমি পারবে, ওর মন তুমি জয় করতে পারবে। এক কাজ করো, তোমার ফোন দাও, লক খুলে দাও। রূপা তার মোবাইলের ফোন সুফলার হাতে দিল। সুফলা সেই ফোন শেয়ার করে দিল কি যেন সম্ভবত ভিডিও ভিডিও দিয়ে বলল, এগুলো পৃথুলকে নিয়ে দেখাবে, বিয়ের পর এগুলো সব হাজবেন্ড ওয়াইফ দেখে, এতে মোহব্বত বাড়ে। রূপা ভাবলো কোনো ওয়াজ নসিহত হবে হয়তো, নয়তো ভালো কিছু কথা, যেখানে প্রেমের বিষয়, সম্পর্কের বিষয় আছে, সুন্দর সংসারের বিষয় আছে। কিন্তু সুফলা চলে যাওয়ার পর মোবাইল ফাইল ওপেন করতে চমকে উঠলো। এসব কি কি নোংরা মহিলা, ঘেন্নায় আর বমি এসে যাচ্ছে। সেই সঙ্গে ভিডিওগুলো ডিলিট করলো, তারপর রাগে দুঃখে ক্ষোভে কেঁদে ফেললো। এক সপ্তাহ হলো ওরা এক খাটে থাকে, একজন খাটে আর একজন ফ্লোরে নয়, দুজনেই খাটে, দুজন দুই দিকে ঘুমায়। ওদের মাঝখানে দেওয়াল তুলে থেকে একটা কোল বালিশ। ওদের দুজনের কেউ সেই বালিশ ডিঙোয় না, একজন লজ্জা এবং ভয়ে, অন্যজন কারণটা গোপন। এর মধ্যে পিতুলের বাবা চলে যাওয়ার তারিখ ঘনিয়ে এলো। আগামীকাল তিনি চলে যাবেন। এই এক সপ্তাহে তিনি রূপার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন। রূপা তার সাথে কত কথা বলতো। এই মানুষটা ভীষণ অমায়িক, এক এক গল্প করে তাকে হাসিয়ে ফেলে, আবার কখনো কাঁদিয়ে ফেলে। রূপা মাঝে মাঝে মানুষটার মুখের দিকে তাকায়, মুখে কিছুটা বয়সের ছাপ পড়ছে। বয়সের ছাপ পড়া এই মুখে মায়া আর মায়া। রূপার এবার শুধু কান্না পায়, যখন মনে পড়ে তার শ্বশুর কাল চলে যাবে। তখন সে মনের অজান্তে হু হু করে কেঁদে ওঠে, চোখের পাতা ভিজিয়ে ফেলে লবণ মাখা জলে। পেলব গাল তার ভেসে যায় যেন। সেভাবে এই বাড়িতে কিভাবে বাকি জীবনটা পার করবে। এখানে যে তার ভালো লাগার কিংবা তাকে বোঝার আর কেউ নেই। পিতুলের বাবা চলে যাওয়ার পরের দিন ভোর সকালে শ্বশুরকে বিদায় দিতে গিয়ে রূপার খুব কষ্ট হয়। তার কেবল মনে হতে থাকে এই বাড়িতে থাকতে এখন তার কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। চলে যাওয়ার সময় রূপার মাথায় হাত বুলিয়ে দেয় তার শ্বশুর। হাত বুলিয়ে দিতে দিতে বলে, মা আমি অল্প কয়দিন পর ফিরে আসব, এখন আমার যেতেই হবে, না গেলে চাকরিটা হারাতে হবে। তারপর গাড়ির দিকে এগিয়ে গিয়ে আবার থামেন তিনি, পেছন ফিরে ডাকেন রূপাকে। রূপা এগিয়ে যায় তার শ্বশুর বাবার কাছে। ওর শ্বশুর তখন ওর কাছে একরকম ফিসফিস করে বলে, আমি যে কদিন পর ফিরে আসবো এটা যেন কেউ না জানে। মেয়ে ঠিক আছে, রূপা বলল, কেউ জানবে না। তারপর ওর শ্বশুর আবার বলল, আমি রোজ ফোন করবো কেমন? রূপা কান্না ভেজে বলল, আচ্ছা বাবা, সাবধানে যাবেন, সাবধানে। পিতুলের বাবা মৃদু হাসলেন, তারপর বললেন, সাবধানে যাবো মা, চিন্তা করো না। বাবা চলে যাওয়ার পর পিতুল তার পুরনো ঘরে ফিরে গেল। তার মনের ভয়টা এবার কাটলো পুরোপুরি। যাক, বাঁচা গেল। বাবা যাওয়াতে এই ঘরটা সে ছাড়তে পারলো আর বাঁচতে পারলো রূপার কবল থেকে। সেদিন তো মরেই বসেছিল, মেয়েটা ডাইনির মতো ওর গায়ের উপর শুয়ে পড়লো। ওর তখন মনে হয়েছিল এই বুঝি রুহুটা উড়াল দিয়ে অচিন দেশে। ভাগ্যিস গায়ে বল আছে, নয়তো ওর থেকে কি করে বাঁচত।
পিতুলের বাবা চলে যাওয়ার পর থেকে লায়লা বেগমের মাথায় বাজ পড়লো। সে একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না। দুদিনের পরিচয়ে পিতুলের বাবা রূপার এতটা আপন হয়ে গেল কি করে? যাওয়ার সময় এই দুজন যা করলো, যেন এরা বাপ মেয়ে, এটা না হলে অন্য কিছু, যেন জোর পাখি একাকি চলে যাচ্ছে বলে অন্যটির ডানা খসে গেছে। সুফলতা এখানে আছে, ওর সাথে তো বাড়তি দুটো কথা বললো না যাওয়ার সময়, নাকি নিজের মেয়ের চেয়ে পরের মেয়ের প্রতি দরদ বেশি হয়ে গেল? এইসব তিনি একেবারে সহ্য করতে পারেন না। যত সব আদিক্ষেতা। রূপার মন খারাপ গেল সারাদিন। ওদিন আবার পিথুলও ঘরে নতুন বসতি করেছে, কাঁথা বালিশ নিয়ে গেছে একটু আগে। রূপা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, এগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন কেন? পিথুল কোনো উত্তর দেয়নি। সন্ধ্যাবেলা সে তার মাকে ফোন দিল। ফোন দিয়ে কেঁদে কেটে বলল, মা, আমার এখানে ভালো লাগছে না, আর বাবাও চলে গেছেন আজ। এখন তো সমস্যা নেই, আমি বাড়িতে আসবো, তুমি মাকে একটু ফোন দিয়ে বলো। রূপার মা ধীর কণ্ঠে বলল, আচ্ছা, আমি কথা বলে দেখছি কি হয়, বলে ফোন কেটে দিলেন তিনি। তারপর ফোন করলেন লায়লা বেগমের সাথে। লায়লা বেগম তখন এমনিতেই রেগে আছে রূপার প্রতি। সে তখন সোজা বলল, আপনার কথায় তো আমি চলি না, তাই আপনার কথায় আমার ছেলের বউকে নাইয়রে পাঠাবো না। কখন নাইয়র করার সময় হবে তা আমি বুঝবো, ঈদের আগে সে যেতে পারবে না, বুঝেছেন? রূপার মা বলল, আচ্ছা আপা। এই মহিলার স্বভাবটাই এমন, তার ভাবনাটা এমন। শাশুড়ি ধনী বিত্তশালী, তাকে রাগানো উচিত হবে না। তার কথায় কথায় থাকলে বরং মঙ্গল হবে। মেয়ে তার আদর পাবে, সেও বাড়তি একটু সম্মান পাবে। এরপর তিনি রূপাকে ফোন দিয়ে বলেন, উনি না করেছেন, অতদিন তো ধৈর্য ধরে থাকিস মা, আর কয়টা দিন থাক, ঈদ তো এসেই যাবে। রূপা কিছু বলল না। রাগে দুঃখে ক্ষোভে এসে ঝট করে ফোনটা কেটে দিল। তারপর সে রাত তার কেঁদে কাটলো। তাকে কাঁদতে দেখে তার শাশুড়ি ভাবলো সে কাঁদছে তার শ্বশুরের জন্য, এবং এসব নাক কান্না দেখে তার পিত্তি জ্বলে উঠলো। সে রাতে সে সুফলার সাথে বলল, সুফলা রে, মাইয়ের ভাব তো ভালা না। সুফলারও রাগ রূপার প্রতি। এই মেয়ে তার বাবার কাছ থেকে তার ভালোবাসার জায়গাটা কেড়ে নিয়েছে। সে বলল, মা, ভেবেছিলাম ও শান্ত প্রকৃতির, কিন্তু এখন দেখি কাল নাগিনী। লায়লা রাগে ফুসফুস করতে করতে বলল, ছেলের বউ রাখতে পারবো না দেখা এখন তার বাপের বউ রাখবো? ছি ছি, এই জন্য তো বলি, যে লোক আমারে কোনোদিন কালো মুখে কথা বলেনি, সেই লোক আমারে তুই তুকারি করে গালে চড় দেয়। থুক করে একদলা থুতু জানলা দিয়ে ফেলে দিল লায়লা। তারপর আবার বলতে শুরু করলো, বলল, লক্ষণ ভালো না, এই লক্ষণ বড় খারাপ লক্ষণ। সুফলা তার মায়ের কথায় যোগ দিল। সে বলল, হ মা, খুব খারাপ লক্ষণ। পরদিন বিকালবেলা রূপার ফোন এলো। পিতুলের বাবা ফোন করেছে। তাকে যে সবার আগে ফোনটা করেছে ব্যাপারটা তা না। এর আগে লায়লার ফোনে ফোন করেছে, লায়লার ফোন বন্ধ জানাচ্ছিল, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা। এরপর পিতুলকে ফোন দিল। পিতুলের সাথে কথা হয়েছে, কিন্তু পিতুল এমন ধাঁচের মানুষ না যে সে নিজেই শুধু জানলো ওর যে বাবা পৌঁছে গেছে, আর এটা বাকি কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না সে। এরপর তিনি ফোন দিলেন রূপাকে। রূপা ফোন রিসিভ করতে বললেন, বাবা কেমন আছেন? পিতুলের বাবা বলেন, ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো না বাবা। ওমা, কি হয়েছে মা? আপনার জন্য খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। পিতুলের বাবা বললেন, এক কাজ করো মা, তুমি বাড়ি থেকে কদিন থেকে এসো, মন ঠিক হয়ে যাবে। রূপা খুশি হলো, কিন্তু সে তো মন মরা হয়ে বললো, মা তো বলেছেন ঈদের পর যেতে। না, তুমি কালকে যাবে, পিতুল তোমায় নিয়ে যাবে, আমি ওর মাকে বলে দিচ্ছি। রূপা খুশিতে আত্মহারা হয়ে বললো, আচ্ছা বাবা। তারপর পিতুলের বাবা বাড়িতে যেভাবে রোজ একটা করে সুন্দর সুন্দর গল্প বলতেন, তার কাছে ঠিক ফোনেও একটা গল্প বলেন, মজার গল্প। গল্প শুনে হাসতে হাসতে ভেঙে পড়লো রূপা। এদিকে ব্যাপারটা চোখে পড়লো সুফলার। ও গিয়ে তৎক্ষণাৎ ওর মাকে ডেকে নিয়ে এলো। তারপর বললো, দেখো মা, 1 ঘন্টা ধরে বাবার সাথে কথা বলছে। লায়লা বেগমের মাথা যেন সঙ্গে সঙ্গে গরম হয়ে উঠলো। সে রাগে ফুসতে ফুসতে মেয়ের কাছে বলল, এসব কি রে মা, এসব কি? তোর বাবা ওখানে গিয়ে পৌঁছে আমাদের কাউকে একটা কল দেয়নি, অথচ এই মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। কি অত সব কথা ওদের? আর এই মেয়ে কথা বলতে বলতে এমন বেহায়ের মতো হাসছে কেন? বেশরম মেয়ে কথাকার। সুফলা আস্তে আস্তে বলল, কেবল শুরু, সামনে আরো অনেক কিছু দেখতে পাবোই। এটা হলো পরকীয়া। পরকীয়ার কোনো বয়স নেই, কোনো সম্পর্ক বাদ বিচার করে নেই। লায়লা বেগম শরীরে এবার আগুন ধরে গেল। সে গলা ছেড়ে চেঁচিয়ে নাকি ঘর থেকে ঘাড় ধরে সতীন দূর করবে, সেই চিন্তায় মশগুল হলো। লায়লার মাথাটা আকাশ ভেঙে পড়লো। রাত ঠিক 8টা 28 মিনিটে তখন কলটা আসে পিছুলের ব্যাপার। দুবার কল রিসিভ করেনি লায়লা। তৃতীয়বার রিসিভ করে রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বলল, কি হয়েছে, কল দাও কেন? ওপাশ থেকে মিষ্টি করে হেসে পিছুলের বাবা বলল, তোমার নাম্বার বন্ধ থাকে কেন? আগে কতবার ফোন দিলাম বন্ধ বলে। লায়লা বেগম কথা বিশ্বাস করলো না। কখন গেল
এখন এমন কেমন আছে এসব কিছুই জিজ্ঞাসা করলো না। সে ফোন কানে নিয়ে ফুসফুস করতে লাগলো। ওপাশ থেকে পিতুলের বাবা বললো, শোনো লায়লা, আগামীকাল পিতুলকে দিয়ে বৌমাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিও। মেয়েটার মন খারাপ, ওখানে 2-4 দিন থেকে এলে মন ঠিক হয়ে যাবে। এই কথাটা শোনার পরে লায়লা বেগম অনুভব করলো মাথার উপরে 7-7টা আকাশ এসে ভেঙে পড়েছে তার মাথার উপর। লায়লা বেগম ঝট করে ফোন রেখে দিল। তারপর মোবাইল ফোনটা ঢিল মেরে বিছানার ওপারে জানলার দিকে ছুঁড়ে মারলো, কিন্তু ফোন অত দূরে গেল না। ফোন গিয়ে বিছানার নরম গদিতে। ফোনের সামান্যতম ক্ষতি হলো না। সে এখন শরীরে আগুন ধরে যাওয়ার মতো মানুষের মতো হাঁসফাঁস করছে, কান্নাকাটি করছে, পাগলের মতো আচরণ করছে একা একাই নিজের সাথে নিজে। সুফলা এতক্ষণ মেয়েকে খিচুড়ি খাওয়াচ্ছিল। খিচুড়ি খাওয়ানো শেষ হলে সে মার ঘরে এসে দেখে মার অবস্থা খারাপ, মাথায় হাত দিয়ে বসে আছে, কপাল চাপড়াচ্ছে। সুফলা চমকে গিয়ে বলল, কি হয়েছে মা? লায়লা বেগম কেঁদে ফেললো, জর্জর করে বলল, ও মা, মারে সব শেষ। এই কালনাগিনী আমার বাড়ি এসে সব ধ্বংস করে দিল, আমার সংসারটা নষ্ট করলো। সুফলা এখনো কিছু বোঝে ওঠেনি। মা আবার নতুন কোনো তথ্য পেল না তো এই বিষয়ে, তাই তার মাকে জিজ্ঞাসা করলো, বলল, কেন, আবার কি হলো? লায়লা বেগম বলল, তোর বাপ ফোন দিয়েছিল আমায়। আধো কান্না ভেজা গলায় কথাটা বলল লায়লা। সুফলা বলল, ফোন দিয়ে কি বললো? ওই কালনাগিনীর কথাই বললো। সুফলা আশ্চর্য, একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছালো। তবে কি এসব সত্যি? বাবা নিজের মুখে মাকে বলে দিল? সুফলা বলল, কি 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 বলেছে? কি চায় বাবা এখন? কি চায় সেটা কি আমার বলছে? সুফলা এবার রাগ পেল। ওর মায়ের এসব অতি উত্তেজনা তার ভালো লাগে না। সে ধমক গলায় বলল, তাহলে বলোটা কি তোমার কাছে? লায়লা এবার কেঁদে উঠল, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তুইও আমার বিপক্ষে, তুই আমার বিপক্ষে সুফলা? ধমক দেশ? পয়সাওয়ালা বাপের পক্ষে চলে গেছিস? যা তাইলে তোর বাপের নতুন বউরে গিয়ে পা ছুঁয়ে সালাম কর, আমারে মা আর মা ডাক গিয়ে। না মা, না, আম্মাজান বলে ডাকিস, হারামজাদি। লায়লা রাগে থরথর করে কাঁপছে এবং সে উত্তেজিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুফলা মেয়েকে বিছানায় শুইয়ে রেখে মার পেছন পেছন গেল। লায়লা রূপার ঘরের দিকে যাচ্ছে। সুফলা মার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, কোথায় যাচ্ছ? লায়লা ব্যঙ্গ করে বলল, তোর নতুন মায়ের কাছে তার কপালে একটা চুমু খাইতাম। সুফলা বুঝতে পারলো অবস্থা সুবিধার না। মা গিয়ে রূপার সাথে দুর্ব্যবহার করবে, এটা ভালো হবে না। রূপা যদি বাবার কাছে বলে দেয় তবে ভয়াবহ কাণ্ড হবে। যদিও সুফলা নিজেও সন্দেহ করে তার বাবা এই মেয়ের সাথে পরকীয় সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু এরপরও রূপাকে এ বিষয়ে এখনো কিছুই বলা ঠিক হবে না। এতে হিতে বিপরীত। এর চেয়ে সে মিম্মির বাবার সাথে কথা বলবে, পরামর্শ করবে, ও যা বলে সেভাবেই এগোবে। সে খুব স্বামী ভক্ত মানুষ, ধর্মকর্ম না করলেও স্বামীকে সে খুব ভজন করে। স্বামীর কথা ছাড়া পাশের ঘরে উঠোনেও উকি দেয় না। সে মায়ের আপাতত রাগটা থামাতে মার হাতটা টেনে ধরলো। তারপর বলল, আমার কাছে এর চেয়ে ভালো খবর আছে, সমস্যা সমাধানের খবর। তুমি আমার সাথে এসো, ঘরে চলো। লায়লা রাগ ধপ করে নিভে গেল। এই মেয়ের তার বড় ধুরন্ধর। যেহেতু বলেছে সাবধান, খবর আছে তবে নিশ্চয় আছে, তার একটু সন্দেহ নেই মেয়ের উপর। ঘরে ফিরে লায়লা বেগম বলল, বল কি সমস্যার সমাধান? সুফলা বলে, সমাধানের কথা পরে বলবো, আগে কুমুদ কথা শুনো। লায়লা উত্তেজিত গলায় বলো, কুমুদ কথা মানে? সুফলা হেসে বলল, মাথা তো তোমার হট, এই হট মাথা কোল করার জন্য যে কথাটা বলবো এই কথাটার নাম কুমুদ কথা। এই শব্দ আবিষ্কার তোমার জামাই মিমির বাবা। লায়লা বেগম ধমকের গলায় বলল, ফাউল কথা রাখ, কাজের কথা বল। সারাদিন তোর মুখে একটাই নাম, মিমির বাবা, মিমির বাবা। যেন মিমির বাবা বড় কামের পীর, সারাদিন তার নাম জপ করা লাগবে। যুগাত্মক কথাটা তার বুকের ভিতরে গিয়ে বিঁধেছে, কিন্তু সে তার মাকে বুঝতে দিল না। সে আপাতত আসল সমস্যার সমাধানের দিকে এগিয়ে গেল। বলল তার মাকে, মা, তুমি রূপাকে মারতে যাচ্ছিলে? লায়লা বেগম বিদ্রুপ গলায় বলল, না, তার কপালে চুমু খেতে যাচ্ছিলাম। সুফলা জানে মা রূপাকে মারতেই যাচ্ছিল, তাই সে শান্ত গলায় মাকে বলল, মা, নতুন বউয়ের গায়ে হাত তুললে তোমার এই বিপদ। এই মেয়ের লজ্জা নাই, লজ্জা থাকলে তো আর শ্বশুরের সাথে এসব করে বেড়াতো না। এখন এই মেয়েকে মারলে এই মেয়ে গলা ছেড়ে এ বাড়িতে বাড়ির লোককে তার কান্না শোনাতো, মানুষকে ডেকে ডেকে বলতো ওরা আমায় মিথ্যে অপবাদ দিচ্ছে, আমার নাকি শ্বশুরের সঙ্গে পরকে। যদি এসব বলতো তখন কেমন হতো? তোমার মুখ কি থাকতো এতক্ষণে? এসব কাজ করতে হয় চুপি চুপি, বুঝেছো? লায়লা বেগম বলল, বুঝেছি, এখন সব বুঝেছি। রাগের মাথায় এটা করলে খুব খারাপ হয়ে যেত। সুফলা বলল, বুঝলেই মঙ্গল, আলহামদুলিল্লাহ। লায়লা বেগম এবার উঠে পড়ে লাগলো,
বল, তুই না বললি একটা সমাধান করবি চুপিসারে, কেমনে বল? সুফলা বলল, বললে তো আবার সমস্যা। এই কাজের সমাধানে যে বুদ্ধি দিব তারে তো তুমি পছন্দ করো না। লায়লা বেগম মাথা মোটার মতো বলল, কে দিবি, কে সমস্যা সমাধান বলল? সুফলা মৃদু হেসে বলল, মিমির বাবা। লায়লা বেগম মুখ কালো হয়ে গেল, কিন্তু সে আর কিছু বলল না। সুফলা নিমির বাবাকে ফোন দিয়ে বলল সব কিছু। নিমির বাবা শুনে অট্ট হাসিতে পরে বলল, এটা তুমিও বিশ্বাস করো তবে? সুফলা বলল, অবিশ্বাসের কি আছে, আমেরিকা থেকে বাবা পরিবর্তন হয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না, রূপাকে পেয়ে বাবা আমাকেও ভুলে গেছে। মিমির বাবা ফের হাসলো, হেসে বলল, তোমার বাবা পরকীয়া করে গিয়ে কি করবে বলো, উনি তো অক্ষম। সুফলার কথাটা মানে বুঝতে পারলো না, তাই চুপ করে সবটা শুনতে চাইলো। মিমির বাবা আবার বলল, আগে কথাটা পরিষ্কার করতে হবে, এটা বলো, তোমার বাবা অক্ষম বলে শেষ বেলায় আর একটা অক্ষমের জন্ম দিয়েছে। কথাটা বলে শেষ করে নিমির বাবা সে কি হাসি। মোবাইল ফোনে ওর হাসি শুনছে সুফলা, তবু মনে হচ্ছে ওর কানের পর্দা ফেটে যাবে। এই লোকটা এমনই, বিচ্ছি বিচ্ছি কথা বলে সবসময়, কিন্তু ভেতরটা ভালো, এটা খুব ভালো করে জানে সুফলা। তাই সে রাগ করে না বরের প্রতি, সে বরং মধুময় গলায় বলে, একটা উপায় বলো না, যা করলে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। মিমির বাবা বেফাস আর একটা কথা বলল, পিথুলকে বলে তার বউকে তালাক দেওয়া, এরপর বাবার জন্য রূপার বিয়ে করা, এই তো সমাধান, সহজ সমাধান। সুফলা বিরক্ত লাগে, মা তার পাশে দাঁড়িয়েছিল, যদি শুনে পেলে এসব সর্বনাশ হবে। এমনিতে মা তার বরকে দেখতে পারে না, এসব শুনলে কোনোদিন ওর বরকে এ বাড়িতে তীরসীমানায় পা ফেলতে দিবে না। সুফলা এবার তাড়া দেয়, অনুরোধের গলা বলে, প্লিজ বলো না কিছু একটা, প্লিজ বলো। নিমির বাবা এবার বলে, একটা ছেলে আছে তার হাতে, খুব পটু, এই ছেলেকে দিয়েই কাজ করাবে সে। সুফলা মিমির বাবার বলল, রূপার ফোন নাম্বারটা দিতে, বাকিটা ও দেখবে। সুফলা খুশি হয়ে টেক্সট করে রূপার ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু এতে লায়লা বেগম মোটেও সন্তুষ্ট নয়। নিম্মির বাবার কি করতে যাচ্ছে সে কিছুই বুঝতে পারতেছে না, এতে উল্টে তার বিপদ হবে না তো, মান সম্মান রক্ষা হবে তো? দুশ্চিন্তায় পড়ে গেল লায়লা, এবং মনে মনে তখন সে রূপার মৃত্যু কামনা করলো। ওর জন্য এসব হয়েছে, ওই মূল ডাইনি, তার ইচ্ছে করছে ওই ডাইনি কুপিয়ে পিস পিস করে ফেলতে। পরের দিন সকালবেলা অদ্ভুত আচরণ করলো লায়লা বেগম, রূপার সাথে আপন মেয়ের মতো কথা বলল, মা আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব, 3-4 দিন থাকবো ওখানে, কোনো কাজ সমস্যা নেই, আজ দুপুরেই যাবো। রূপা বলল না করে বলে ফেললো, পিতুল যাবে না মা? লায়লা বেগম কিছুটা মুখ ভার করে বলল, না গো মা, ওর আবার মনটা খারাপ, ওই মেয়েটা কালকে নাকি স্বপ্নে দেখেছে, ওই মেয়ে তাকে বিশ্বাসঘাতক ডেকেছে স্বপ্নে, এরপর থেকে তার মন খারাপ। রূপা আশাহত হলো, তার ভাগ্যে বোধহয় স্বামী সোহাগ লেখা নেই। সে মনে মনে ঠিক করলো ধৈর্য ধরবে, ধৈর্য না ধরে বা কি করবে, বিয়ে তো আর রোজ দিন হয় না। তাছাড়া এবারে মানুষগুলো কত ভালো, তার শ্বশুর জন্য তার নিজের বাবা, শাশুড়ির জন্য তার নিজের মা, আর সুফলাও কত ভালো, পিতুলও মানুষ ভালো। কিন্তু ওর সে আসলে সমস্যাটা কি, ওই মেয়ের সাথে সম্পর্কের বিষয়ে যদি সত্যি হয়, তবে এই মেয়ে থেকে কবে বেরিয়ে আসবে পিতুল, রূপা জানে না। রূপা রওনা হবার আগে আরেকবার ফোন দিল মিমির বাবা। সুফলা তখন ওদের ব্যাগ গুছিয়ে দিচ্ছিল, বরের কল আসায় সে ঘর থেকে বেরিয়ে গেল। এই সময় তাকে একটা চক্রান্তের বিষয়ে সব খুলে বলল তার বর। বলল, তুমি এক্ষুনি রূপার হাত থেকে ওর ফোনটা চেয়ে নিবে, বলবে তোমার ফোনের ব্যালেন্স শেষ, তুমি আমার কাছে একটা মিস কল দিবে ওর ফোন দিয়ে, এই কথা বলে ফোন দিয়ে একটা মেসেজ দিবে এই নাম্বারে, আমি বলছি তুমি ফোন উঠিয়ে নাও নাম্বারটা। রূপা নাম্বারটা সংগ্রহ করলো, তারপর বললো, কি মেসেজ দিব? ওরবার বলল, লিখবে, আমি আজ ঠিক 1:30টায় তোমার সাথে দেখা করব মিনময়ী পার্কের সামনে, তুমি পার্কের সামনে থাকবে, আমার সাথে থাকবে আমার শাশুড়ি, আমরা রিক্সা করে যাব, তুমি আমাদের দেখে রিক্সা থামাবে, তারপর পরিচিত হবে তুমি আমার মামাতো ভাই। সুফলা বলল, কিছুই বুঝলাম না। মিমির বাবা বলল, বুঝতে হবে না, মাকে বিষয়টা বলবে, যখন ওই ছেলে দেখা করতে আসে তখন মা যেন ওই ছেলের পথেই হাঁটে, মানে ওই ছেলে যা বলে তাই বিশ্বাস করে, তারপর বাকিটা তোমরা বুঝতে পারবে, আমার আর হেল্প রাখবে না, সাপও তোমাদের লাঠি দিয়ে মারতে হবে না, সাপ এসে তোমার বাবাই মারবে তার নিজের লাঠি দিয়ে। সুফলা সব বুঝতে পারলো, এবার জলের মতো সবকিছু পরিষ্কার হয়ে গেছে। সে ঘরে এলো, মিম্মির বাবা যা যা বললো তাই করলো, মেসেজ সেন্ড করে আবার ডিলিট করে দিল। এখান থেকে ওদের নোংরা খেলাটা এখান থেকে শুরু। লায়লা বেগম আজ খুব আনন্দিত, তার মুখ হাসি হাসি, সে জানে আজ তার চরম শত্রু বধ হবে, সে মুক্তি পাবে এক বিষাক্ত কাল নাগিনের হাত থেকে। তার কথা হলো, এই ছেলে যখন তাদের সামনে আসবে আর
ওসব কথা বলবে রূপাকে নিয়ে, তখন সে রূপার দুগালে দুটো চড় বসিয়ে দিবে। তারপর ওর মুখের উপর একদলা থুতু ছিটিয়ে দিয়ে বলবে, দূর হয়ে যা কাল নাগিনী, দূর হয়ে যা, দূরে গিয়ে নিজের মায়ের মাথা খা। ওরা ঘর থেকে বেরিয়েছে, বারান্দায় নামার পার্কিং করে রাখা গাড়িতে গিয়ে রূপা এগিয়ে যেতে লায়লা বলল, গাড়ি নিয়ে যাওয়া যাবে না মা, ড্রাইভার ছুটিতে আছে, ওর স্ত্রীর অসুখ, সে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছে। রূপা স্বাভাবিকভাবে বলল, তাহলে কিভাবে যাবেন মা, রিস্কা করে সমস্যা হবে তোমার? রূপা আনন্দ মাখায় গলা বলল, না মা, একদম না। রূপা রিস্কা চড়তে খুব ভালোবাসে। লায়লা বেগম মৃদু হাসলো আর মনে মনে বলল, আজ তোরে রিস্কায় জীবনের শেষ চড়াবো। বাসার মেইন গেট থেকে সরু রাস্তায়, এই রাস্তা তেমন একটা রিক্সা পাওয়া যায় না। এই এলাকায় ধনী মানুষের এলাকা, এই এলাকায় গরিবদের বসবাস নেই বললেও চলে। তাই কেউ আর রিক্সা, ভ্যান কিংবা অটোতে চড়ে না। সবার নিজস্ব গাড়ি আছে, গাড়ি না থাকলেও অন্তত মোটরসাইকেল, বাইক হলেও আছে। ওরা হাঁটছে। রূপা ভীষণ উৎফুল্ল, তার বড় ভালো লাগছে। লায়লা বেগম ওকে জিজ্ঞাসা করলো, কোন দিক দিয়ে যাবা? মদিনা মসজিদের সামনে রোড দিয়ে না মিনময়ী পার্কের সামনে দিয়ে? রূপা বলল, রিক্সা দিয়ে গেলে মিনময়ী পার্কের সামনে দিয়ে যাওয়া ভালো, এদিকে খুব একটা বড় গাড়ি চলে না, ঝামেলা কম, রিক্সা দিয়ে সহজেই যাওয়া যাবে। লায়লা মনে মনে আবার বলল, ফকির নিচ্ছি তো, এই জন্যই এইসব খুব ভালো বোঝে। রিক্সার ভাবে হেলিকপ্টার, কোন রোডে গেলে আয় কেমন, ভাড়া কত, বাঁচে, সব বোঝে। যাও, আজকে যাও, নষ্টামে স্বাদ মিটবে তোমার। মনে মনে নিজের কথাগুলি আওড়িয়ে নিজেকেই শোনাতে লাগলো। এতে আনন্দ আছে, সে আনন্দ উপভোগ করেছে। বড় রাস্তার কাছে এসে লায়লা বেগম রিস্কা ডাকলো। রিস্কা এসে চড়ে বসলো। চলো। মৃন্ময়ী পার্কের সামনে রোড দিয়ে দেবনাথপুর যাবে। রিস্কাওয়ালা হেসে বলল, জি খালা আম্মা। এর মাঝে কথা উঠলো রূপা। সে তার শাশুড়িকে বলল, মা, ভাড়াটা ঠিক করে নিলে ভালো হতো না? ভাড়া ঠিক না করে গেলে ওরা যা ইচ্ছে হয় তাই চেয়ে নেয়। অনেক সময় এমন হয় যে ন্যায্য ভাড়ার চেয়ে ডাবল ভাড়া চেয়ে বসে। লায়লা বেগম এবার রাগ উঠল। মনে মনে সে বলল, সব বিষয়ে ফকিরনি ব্যবহারটা না দেখালেই চলে না। কিন্তু মুখ ফুটে বলল অন্য কথা। বলল, বেশি চাইবে না মা, আর চাইলেই তো আমি দিয়ে দিব না। রিস্কাওয়ালা ওদের শাশুড়ি পুত্রবধূ কথোপকথন শুনে এসে বলল, আপা, যা ভাড়া, এর চেয়ে 1 পয়সা বেশি নেব না। খাজা পীরের কিরা। লায়লা রিস্কাওয়ালাকে খুব পছন্দ হলো খুব। সেও খাজা পীরের ভক্ত। স্বামীকে না বলে একবার লুকিয়ে চুরিয়ে তার ছোট ভাই আমজাদকে নিয়ে ইন্ডিয়া গিয়েছিল সে। খাজা পীরের মাজারে উদ্দেশ্য ছিল পিতুলের জন্য দোয়া করে আসা, পিতুলের সমস্যাটা যেন দূর হয়ে যায়। কিন্তু ভাগ্য কি বরিয়াস, মৃত খাজা পীর তার দোয়া শুনলই না। তবু সে খুশি। খাজা পীরের মাজারে জিয়ারত খামখেয়ালি বিষয় নয়। তাই রিস্কাওয়ালা এমন খাজা ভক্তি তাকে মোহিত করলো। সে মনে মনে ঠিক করে রিস্কা থেকে নেমে সে রিস্কাওয়ালাকে ভাড়ার সাথে 100 টাকা বকশিস দিবে। এই বকশিসটা খাজা পীরের নামে বদৌলত। রিস্কা ছুটছে ধীরে ধীরে। লায়লা বেগম ব্যাগ থেকে মোবাইলটা ফোন নিয়ে সময় দেখলো। এখন 10টা। সে খুব খুশি। সবকিছু সময় অনুযায়ী হচ্ছে। সে যেভাবে চেয়েছে ঠিক সেভাবে। এখান থেকে মৃন্ময়ী পার্কের সামনে যেতে 15 থেকে 20 মিনিট বেশি লাগবে। আরেকটু অপেক্ষা, শুধু আরেকটু সময়। এরপর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। সেই মনরক্ষণ আস্তে আস্তে তার তর সইছে না, ভেতরটা কাঁপছে, নিঃশ্বাস গরম হয়ে আসছে। সে তার পরিকল্পনার কথাগুলো মনে মনে ভাবতে লাগলো। আগে ভাগে তারা একটা মৌখিক স্ক্রিপ্ট করে নিয়েছে। স্ক্রিপ্টটা সাজিয়েছে মিমির বাবা। অবশ্যই এই স্ক্রিপ্ট মুখস্থ লায়লার। স্ক্রিপ্টের থিমটা হলো, ছেলেটা আসবে, এসে বলবে, রিস্কা থামাও মা, থামাও। রিস্কাওয়ালা রিস্কা থামাবে, তারপর ছেলেটা লায়লা বেগমকে সালাম দিবে। জিজ্ঞাসা করবো, আন্টি, এই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? লায়লা বেগম বলবে, তুমি কে, তোমার পরিচয় কি? তোমার কাছে এসে এসব বলবে কেন? ছেলেটা তখন হাসবে জোর গলায়। তারপর সে বলবে, আন্টি, কি আর বলবো, দুঃখের কথা। আপনার পুত্রবধূ আমার পুরাতন প্রেমিকা। শুধু যে প্রেমিকা ছিল তাই না, ওর সাথে আমার গোপন বৈবাহ সম্পর্ক ছিল। যদিও কাজী অফিসে কোনো ডকুমেন্ট নেই, তবে আমার সাক্ষী আছে। মসজিদের এক ইমাম সাহেব বিয়ে পড়াইছিল। কিন্তু ভাগ্য আমার এতটাই খারাপ যে রূপা আমারে ছেঁকা দিল। আমারে রাইখা আপনার বড়লোক পুত্রে বিয়ে করলো। আমারে তালাক পর্যন্ত দিল না। আপনি কন আন্টি, স্বামীরে তালাক না দিয়ে নতুন সংসার করার বিধান ধর্মে কিংবা বাঙাল সমাজে আছে কিনা? লায়লা বেগম এসব শুনে রাগে ফুঁসতে ফুঁসতে ওই ছেলেটার গালে 2টা শক্ত করে চড় বসিয়ে দিবে। ছেলে চড় খেয়ে বলবে, মারছেন আন্টি, আরো মারেন। আমি আমার মায়ের মতো। মা তার সন্তানকে মারলে দোষ হয়, কিন্তু আপনি আপনার ভালো চাই। আমার কথা বিশ্বাস করেন, আপনি এই বেঈমান মেরে বিশ্বাস করেন না। লায়লা বেগম তখন রাগে কাঁপতে কাঁপতে বলবে, এই বেয়াদবের বাচ্চা, আমার পুত্রবধূর নামে যা বলছিস, পুলিশ ডাকবো নাকি রে? এই ছেলেটা তখন বলবে, ডাকুন, ডাকে লে আমার লাভ।
বউ সাথে নিয়ে একেবারে যাব। লায়লা বেগম তখন বলবে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ছেলেটা তখন তার মোবাইল ফোন বের করবে, তারপর মেসেজ দেখাবে। ওই যে সুফলা রূপার ফোন থেকে মেসেজটা করেছিল, সেই মেসেজ দেখিয়ে সে যে নাম্বার থেকে মেসেজ গিয়েছিল সঙ্গে সঙ্গে সেই নাম্বার দিবে। ফোন নিশ্চয় তখন রূপার ব্যাগেই থাকবে এবং সঙ্গে সঙ্গে বেজে উঠবে। এরপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে লায়লা বেগমের কাছে। স্বাভাবিকভাবে তখন লায়লা রূপার গালে দুটো চর বসিয়ে দিবে, তারপর নাকে মুখে থুতু ছিটিয়ে দিবে, বলবে, যা তোর আসল জামাইয়ের সঙ্গে যা, বেশ্যামি অসভ্য কথাকার, ছি, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তুই জাহান্নামের আগুনে পড়ে মরবি। এই কাজের জন্য অবশ্য ওই ছেলেকে 10,000 টাকা দিতে হয়েছে, এটাই চুক্তি। লায়লা বেগমের কাছে এই 10,000 টাকা পান্তা ভাত। বিদেশে স্বামী, বাড়িতে স্বামী থাকে না, এই অজুহাতে স্বামীর কাছ থেকে সে মাসে মাসে 25,000 টাকা করে জরিমানা নেয়। এই জরিমানা নেওয়ার কারণ সে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত, কিন্তু এবার সে ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণ হলো সে ভেবেছে টাকার কুমিরটা বুঝি এবার তার হাত ছাড়া হয়ে যাচ্ছে। টাকার কুমিরটা এবার হয়ে যাচ্ছে রূপার, এই অল্প বয়স্ক মাগিটার। এই বেশ্যাটা তার নতুন যৌবনের রূপ দেখিয়ে তার স্বামীকে পাগল বানিয়ে দিয়েছে। ওই বেশ্যাটার উপর লানত পড়ুক। লায়লা বেগম হাসলো। লুকিয়ে লুকিয়ে মৃন্ময় পার্কে দেখা যায়। একটু পরেই পার্কের গেট, এক্ষুনি ঘটনাটা ঘটে যাবে। তার হাতে মোবাইল ছিল। তখন ঠিক 1:28 বাজে। রিস্কা পার্ক ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ঘটনা ঘটছে না। কোনো ছেলেই এসে বলছে না, মামা রিস্কা থামো। লায়লা বেগমের মাথা খারাপ হয়ে গেছে। রিস্কা প্রায় পার্ক ছেড়ে চলে গেল। তখন লায়লা বেগম মুখ বিকৃত করে বলল, এই ড্রাইভার, রিস্কা থামো। তারপর কাকিয়ে উঠলো, দাঁত দিয়ে নিচের ঠোঁটে কামড়ে ধরলো। রিস্কা থামালো। রূপা চমকে উঠলো। মা, কি হয়েছে আপনার? লায়লা বেগম মুখ বিকৃত করে বলল, পেটটা খুব ব্যথা করছে, রিস্কা থেমে থাকুক। চললে ঝাঁকুনি মনে হয় পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে যাবে। সে ভাবলো এখানে অপেক্ষা করবে, ছেলেটা এখানে আসতে হয়তোবা কোনো কারণে দেরি হচ্ছে। আর তখনই দৃশ্যটা চোখে পড়ে। মৃন্ময় পার্কের গেটের সামনে একটা ছেলে বেধড়ক মারপিট করছে মানুষ। সে যেভাবেই পারে সেভাবেই মারছে। লায়লা বেগম খুব জানতে ইচ্ছে হলো কেন মারছে। ইচ্ছে হলো রূপারও জানে। রিস্কাওয়ালা বলল, খালা দেখে আসি গিয়ে ঘটনা কি। বলে সে দৌড় দিল এবং প্রায় 10 মিনিট পর যখন পুলিশ এসে গেল আর পুলিশ এসে ছেলেটাকে অ্যারেস্ট করো সাথে নিয়ে গেল, তখন ফিরে এসে রিস্কাওয়ালা বলল সে সব জেনে এসেছে। লায়লা বেগম জিজ্ঞাসা করলো, ঘটনা কি? রিস্কাওয়ালা বলল, মা তার মেরে নিয়ে রিস্কা কইরা মার্কেটে যাইতেছিল। তখন পার্কের সামনে আইসা এক ছেলে রিস্কা থামাইয়া কইতেছিল, রিস্কা থামাইলে সেই ছেলের নাকি দাবি মার সাথে রিস্কায় বসে থাকে মেয়েটা হের বউ, গোপন বউ। এরপর মোবাইল দিয়ে নাকি দেখাইছে, কিন্তু এটা ভুল। এই মেয়ের এই নাম্বার কোনো নাম্বার নেই। তখন এই মেয়ের মা গলা ছাইড়ে ডাকলো, আমার মেয়েরে বাঁচান। মানুষ এসে কোনো কথাবার্তা ছেড়ে ছেলের জীবনের শেষ মারটা মারলো। এরপর পুলিশ আসলো, আইসা অপহরণের চেষ্টা মামলায় অ্যারেস্ট দেখালো। শুনেছি মানিজ্জত মারার মামলাও দিবে। এই হইল ঘটনা খালা। কথাটা শুনে লায়লা বেগম পেটের ব্যথা কমে পেশাবের বেগ হলো। মনে হচ্ছে এবারে কাপড় নষ্ট হয়ে যাবে, এমন হয়েছে ভয়ে, ব্যর্থতায়। সে তৎক্ষণাৎ বুঝে গেছে সেই ছেলে রং নাম্বার ডায়াল করছে। শিকার চিনতে ভুল করে এবার নিজেই শিকার হয়ে গেছে। সে যাই হোক, ওই কম জাতের বাচ্চা জাহান্নামে যাক, এতে তার কিছু যায় আসে না। সমস্যা হলো এই বদমে বেঁচে গেছে, এটাই। ওকে কিভাবে যে তার বাড়ি থেকে সরাবে তাই বুঝে উঠতে পারছে না সে। রূপা এখন বাবার বাড়িতে লায়লার সাথে আছে। সে কথা দিয়েছিল 3-4 দিন থাকবে, কিন্তু এখানে আসার পরের দিনে গন্ডগোল বেঁধে দিল। সুফলা ফোন দিয়ে তাকে ভয়ঙ্কর সংবাদ দিলে, বলল মিমির বাবা অ্যারেস্ট হয়েছে। ওই ছেলে মিমির বাবার নাম বলে দিয়েছে, অপহরণ চক্রান্তের মূল হোতা হিসেবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সুফলা লায়লার কাছে ফোন দিয়ে প্রথমে কেঁদেছে, এরপর ইচ্ছা মতো বকাবকি উঠছে। বলেছে, তোমার জন্য শুধু এই পরিস্থিতি, মিমির বাবার কিছু হলে তোমারে আমি ছাড়বো না। আমি আদালতে কে বলবো এর মূল হোতা তুমি। তুমি এই নাটক সাজিয়েছিলে। সুফলা কম বলেছে তার মায়ের কাছে। আসলে সে নিজেও জানে না তার স্বামী যে কত বড় বিপদের মুখে পড়েছে। মিমির বাবা ঠিক করা ওই ছেলেটা যে মেয়েকে রূপার মনে করে ওসব অপবাদ দিয়েছিল, সেই মেয়ে সামান্য কারো মেয়ে নয়। সেই মেয়ে স্থানীয় মেয়রের ভাতিজি। এছাড়া মেয়ের বড় ভাই বর্তমান ক্ষমতাসীন দলের বড় পদে অধিষ্ঠিত। তার কথায় শহরের লোকজন কান ধরে উঠবোস করে। ওদের মতো পরিবারে কারো রিক্সা করে যাওয়ার কথা না কোথাও, কিন্তু ওই মেয়েরও রূপার মতো রিক্সা পছন্দ। সে তার মারকে নিয়ে মার্কেটে যাবে বলে রিক্সা করে বেরোলো আর শখ করে শাড়ি পরলো। মিমির বাবার ঠিক করা ছেলেটা জল ভেবে তরল হয়ে তাকে উত্তপ্ত সীসায় হাত দিয়ে বসলো।
এবার তার পরিণামটা কতটা ভয়াবহ টের পাবে। লায়লা মেয়ের সাথে কথাটা বলার পর থেকে ভয়ে ততস্থ হয়ে আছে। তার মাথায় কোনো বুদ্ধি আসছে না। আসলে কি করতে গিয়ে কি করে ফেলেছে ওরা কিছুই বুঝতে পারছে না। এখানে থাকা সত্ত্বেও এখন সম্ভব না। নিমির বাবা অ্যারেস্ট হয়েছে। সুফলা এ বিষয়ে চিন্তিত। মেয়েটা একা কি করছে না করছে কে জানে। এসব যখন ভাবছিল ঠিক তখনই আবার ফোন করে সুফলা। ফোন করে বলে, মা, আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তুমি আজ বাসায় চলে আসো, তারপর বাসা থেকে এখানে চলে আসবে আমার শ্বশুর বাড়িতে। লায়লা বেগম বললো, আচ্ছা। লায়লা বেগম ফোনটা কেটে দিয়ে অস্থির হলো। সে ভাবলো এখানে সত্যিটা বলবে কিনা, তারপর বলেই দিল। যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। সে রূপার মায়ের কাছে বলল, আমার মেজমের হাজবেন্ডের একটা মিথ্যে মামলায় অ্যারেস্ট হয়েছে, এক্ষুনি আমাদের চলে যেতে হবে। রূপা কথাটা শুনে আঁতকে উঠলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, মিমির বাবা? লায়লা বেগম বললো, হ্যাঁ মা, এক্ষুনি যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমি ড্রাইভারকে ফোন করেছি, এক্ষুনি এসে পৌঁছে যাবে। রূপা সবকিছু দ্রুত করছে। এখানে 3-4 দিন থাকার ইচ্ছেটাও মরে গেল একেবারে। তার সহজ সরল মন তো আর জানে না মিমির বাবা তাকে নিয়ে এক ভয়ানক চক্রান্ত করেছিল। জানে না বলে সে মনে মনে মিমির বাবার জন্য দোয়া করতে লাগলো। বলতে লাগলো, আল্লাহ, মিথ্যে মামলায় এই মানুষটিকে তুমি জেলের ভিতরে কষ্ট দিও না। বাসায় পৌঁছে যাওয়ার পর ঘটে গেল আর এক কাণ্ড। যে ছেলে কখনো কথাই বলে না, সেই ছেলে আজ রেগে মেগে আগুন হয়। তার মাকে অনেকগুলো কথা বলে ফেললো। সেই ছেলেটি আর কেউ না, পিতুল। পিতুল তার মাকে বলল, মেজো আপু কি বলে গেল এসব? লায়লা বেগম অবাক হয়ে গেল। কি? তুমি নাকি রূপার চরিত্র হনন করার জন্য লোক ভাড়া করেছিলে? তোমার জন্যই নাকি আজ নিমির বাবা জেল খাটতে হয়েছে? লায়লা বেগম কি উত্তর করবে বুঝতে পারছে না। রূপা অবশ্য এখানে নেই, তবুও তার ভয় হচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে। কি যে হবে সে কিছুই বুঝতে পারছে না। ওদিকে তাকে এক্ষুনি নিমিদের বাড়ি যেতে হবে। মেয়ের স্বামী জেল হেফাজত, ওরা এত বড় বিপদে, আর সে না গেলে কেমন দেখায়। লায়লা বেগম চুপ করে থাকতে দেখে পিতুল বলল, আমি সব শুনেছি, সব। নিমি মা বলেছে, বাবাকে নিয়ে যা শুনেছি আমি তার বাবার কাছেই জিজ্ঞাসা করব, তার কাছ থেকে এর জবাব নেব। লায়লা বেগম মাথা ঘুরছে। লাঠি বের, এ কি ভয়াবহ কাণ্ড! সে যে পথে পা ফেলেছে সেই পথে মিলিয়ে যাচ্ছে অদৃশ্য এক রাক্ষসের মুখে। কেন মনে হচ্ছে? আর সুফলাটাই অতটা ভালো সেজে গেল কিভাবে? সে কি সুফলাকে একবারের জন্য বলেছিল তোর জামাইকে বল বুদ্ধি দিতে? বরং সে নিজের থেকেই তো নিমির বাবার সাথে কথা বলেছে। এখন সব দোষ তার কাঁধে এসেছে কেন? লায়লা বেগম ছেলের সাথে তন্ডটায় জড়ালো না। রূপাকে বলল, মা, তুমি রান্না বান্না করে খেয়ে নিও, আমি ওদের বাসায় যাই, দ্রুত আসার চেষ্টা করবো ওখান থেকে বলে লায়লা বেগম মেয়ের বাড়ির উদ্দেশ্যে গেল। রূপা তার শ্বশুরের সাথে কথা বলছে, তাড়াতাড়ি এসে যেন যেতে হলো বলে মন খারাপ কিনা জিজ্ঞাসা করছে তার শ্বশুর। সে বলছে না। নিমির বাবা বিপদে আছে, অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের খবর অবশ্য পিতুলের বাবাকে আর কেউ জানায়নি। রূপার কাছ থেকে শুনে তিনি শুধু এটাই বললেন, এই ছেলে এমনিতে ক্রিমিনাল টাইপের। তুমি জানো না ওই ছেলে কতটা পরেশান করেছে অতীতে আমায়। আজ এটা কাল ওটা বলে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। খুব চতুর টাইপের ছেলে। টাকা না দিলে উপায় ছিল না, এমনভাবে চাইতো যেন ভিক্ষে চাইছে। এবার কদিন খাটুক, আমি জানি এমনি এমনি তাকে কেউ জেলে নিয়ে ভরেনি। তবুও রূপা আফসোস করলো, বাবা, এটা মিথ্যে। দুলাভাই খুব ভালো মানুষ, আর আপনার কাছে হয়তোবা প্রয়োজনের জন্য টাকা নিত। তারপর পিথুলের বাবা জিজ্ঞাসা করলো পিথুল সম্পর্কে। পিথুলের আচরণ কেমন, তার সাথে কেমন আচরণ করে, তাকে সময় দেয় কিনা, এসব। রূপা সবকিছু ভালো উত্তর দিয়েছে, অথচ পিতুলে এ পর্যন্ত তার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি, সামনে পর্যন্ত পড়ে না তার। আড়াল থেকে রূপার সব কথাই শুনেছে পিতুল, এবং সে অবাক। রূপা তার সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছে, তাছাড়া তার বোন জামাই সম্পর্কেও ভালো কথা বলেছে, অথচ এই লোকটা তাকে ফাঁসাতে চক্রান্ত করেছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই জন্য যে রূপা তার বাবার সাথে যে কথাগুলো বলেছে ফোনে, এই কথাগুলো সত্যিকারের বাপ বেটির সুসম্পর্কের কথোপকথন। পিতুল অবশ্য আগেও সন্দেহ করেনি ওদের, সুফলার কাছ থেকে শুনিও না। তবু সে আড়াল থেকে কথাগুলো শুনলো এমনিতেই। কথাগুলো শোনার পর রূপার প্রতি তার মমতা বহুগুণ বেড়ে গেল। লায়লা বেগম মিম্মিদের বাড়িতে শাশুড়ির জায়গা থেকে শোক প্রকাশ করতে গিয়ে ভয়াবহ বিপদে পড়ে গেল। ওদের ঘরে গিয়ে উঠতে মিম্মির দাদি সরাসরি অপমান করলো লায়লাকে। চিৎকার করে বলল, আপনার অকম্মার ছেলের জন্য আমার সহজ সরল ছেলের নিয়ে আপনি বিপদে ফেলেছেন, এর পরিমাণ আপনি টের পাবেন। আমার ছেলের যদি একটু ক্ষতি হয় তবে আপনার মেয়ের এখান থেকে সাথে নিয়ে যেতে হবে। না মা, মেয়ে এমনি এমনি বিদায় করব না, গলায় জুতোর মালা দিয়েই তবে বিদায় হব।
হুম। লায়লা বেগমের মুখে তালা, মুখে তালা তার মেয়ে সুফলার। আর সকালবেলা সুফলা তার শাশুড়ি হাতে চড়ও খেয়েছে পর্যন্ত, অশ্রাব্য গালাগালি শুনেছে, হুমকি তুমকিও শুনেছে। মাকে এসব বলেনি, বললেও লাভ নেই, কিন্তু সে এটা টের পাচ্ছে যে ভবিষ্যতে একটা ভয়াবহ হবে। এখানে টিকে থাকা তার জন্য কতটা কঠিন হবে অবশ্য সবটুকু সে জানে না। যদি জানতো যে মেয়ের জন্য তার বর আজ জেলে, সেই মেয়ের আসল পরিচয়, সেই মেয়ের চাচা কত বড় ক্ষমতাধর, মেয়েটার বড় ভাই কতটা শক্তিশালী, তখন সে জ্ঞান হারাতো। আর তার শ্বশুরবাড়ির লোকেরা যদি এটা জানতো, তবে তাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা ধরে এতক্ষণ বের করে দিত। সুফলার দেবর বাজারে গিয়েছিল সেই সকালবেলা বাজার করতে, কিন্তু বেলা গড়ালে তার দেবর আর বাড়ি ফিরে এলো না। বাড়িতে সবাই যখন দুশ্চিন্তায় মগ্ন, তখন সংবাদ এলো, খারাপ সংবাদ। বাজার থেকে কেউ একজন এসে জানিয়েছে যে সুফলার দেবরকে মেয়রের ভাতিজার সাঙ্গপাঙ্গরা মেরে হাত পা ভেঙে রেখে গেছে। এবার হুমকি দিয়ে গেছে পরিবারের বাকি সব কটারে এই হাল করবে এবং ঘরের মেয়েদের অসম্মান করবে, ইজ্জত ধারণ করবে। শুনে ভয়ে ওদের প্রাণ যায় যায়। সুফলা ওদের দেবরের কথা ভুলে গিয়ে সবাই মিলে দূরের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে গা ঢাকা দিতেই রাতেই রওনা হয়ে গেল। সুফলার দেবর যে হাসপাতালে পড়ে আছে, তার সাহায্য কেউ পর্যন্ত এগিয়ে যেতে পারেনি ভয়ে। যদি হাসপাতালে গেলে ওদেরকে মারে। মিমির বাবাকে আর ওই ভাড়াটে ছেলেটাকে পুলিশ রিমান্ডে নিয়ে ইচ্ছে মতো মারছে। মারের চোটে মিমির বাবা হরহর করে তার সাথে যুক্ত আছে এমন অনেকের নাম বলেছে, এমনকি তার শাশুড়ি ও স্ত্রীর নামটা বাদ রাখেনি। বলেছে তার শালকের নববধূ রূপার জন্য এমন পরিকল্পনা করেছে, কিন্তু পরিকল্পনা ভেস্তে গেছে। আর ভাড়াটে ছেলে ভুল করে মেয়ের ভাতিজির সাথে খারাপ আচরণ করেছে। সে যাই হোক, পাওয়ারফুল লোকদের ক্ষেত্রে এই দেশের আইন বরাবরই শক্ত। এই মামলা থেকে বেরিয়ে আসতে গেলে অনেক দিন লেগে যাবে হয়তোবা। এবং সুফলা, লায়লা সহ মিমিদের বাড়ির সবকটা মানুষের জীবন 6 মাস সেজন্য জাহান্নাম হয়ে গেল। ওরা মনে হয় এই 6 মাসে ভেতর কেউই আর বাড়ি ফিরতে পারলো না। ফিরলে মেয়রের বাড়ির ছেলেরা ওদের হাত পা ভেঙে গাড়ে ঝুলিয়ে দিবে এক্কেবারে। তবে বাড়ি ফিরলেন পিথুলের বাবা। কবে ফিরলেন তা বললেন। এই সংবাদটা তিনি জানিয়েছেন রূপাকে আজ বিকেলবেলা। বলেছে, মা, আমি ছুটি নিয়েছি, বাড়িতে এসে 15 দিনের মতো থাকবো। রূপা খুশি হলো, সীমাহীন খুশি। তবে সে এই খুশির মাঝেও তার শাশুড়ির সাথে ওদের দুঃখের কথা বলল। মিমির বাবার ভয়াবহ বিপদে আছে। কি হবে ওদের এসব কিছু? পিতুলের বাবা সবকিছু শুনে হাসলো, হেসে বলল, মা গো, আমি যা জানি তুমি যখন তা জানাবে তখন ওদের প্রত্যেকের মুখে থুতু ছিটিয়ে দিবে। কিন্তু আমি নিজের মুখে এসব বলবো না তোমায়। একজন বাবা হয়ে তার মেয়ের কাছে এসব কথা বলতে যায়, লজ্জা হয়, ঘেন্না হয়। তবে তুমি খুব শিগগিরই সবকিছু শুনতে পাবে এবং তখন ওদের প্রত্যেককে খুঁজে বেড়াবে শুধুমাত্র ওদের মুখে থুতু ছিটিয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্য তোমার যে ওদের কাউকে তুমি কোথাও খুঁজে পাবে না। ওরা তখন চারিদিকে জাহান্নামের আগুন নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াবে, কিন্তু কোথাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পাবে না, কোথাও না। পিতুলের বাবা কথাগুলো আজ ভার ভার। এসব কথা শুরু থেকে শেষ রূপা বুঝতে পারলো না। ওরা এমন কি দোষ করলো যে বাবা ওদের নিয়ে এমন কথা বললো? ওদের মুখে থুতু ছিটাবার কথা, আর ওরা পালিয়ে পালিয়ে বেড়াবে কেন? কি সমস্যা ওদের? রূপার মাথায় কিছুই ঢুকলো না। সে তার শ্বশুরের সাথে কথা শেষ করে তার শাশুড়িকে ফোন দিল। লায়লা বেগমের ফোন বন্ধ। এরপর ফোন দিল সুফলাকে। সুফলার ফোন বন্ধ। রূপা আবার সবচেয়ে বেশি অবাক হলো, হচ্ছেটা কি? ওদের ফোন পর্যন্ত বন্ধ। কি হয়েছে আসলে ওদের? সে ভাবলো রাতে পিতুলকে জিজ্ঞাসা করবে সুযোগ পেলে। আজ রাতে শুধু ওরা দুজনেই বাড়িতে, পিতুল আর রূপা, আর কেউ নেই। রূপা ভাবলো আজ অনেক কথা বলবো পিতুলের সাথে। আজও সুযোগ ওর কাছ থেকে সবকিছু জেনে নেওয়ার। কেন সে ওর থেকে দূরে দূরে থাকে? আমেরিকায় থাকাকালীন সময় কি তার কোনো সম্পর্ক ছিল কিনা, এই সব কিছু। তবে রূপার মনে ভয়, রূপার সাথে এই বাসায় থাকতে হবে, এই ভয়ে যদি পিতুল কোথাও উধাও হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আজ পিতুল কোথাও উধাও হলো না। আধো আলো আধো অন্ধকার মাখা মন কেমন। সন্ধ্যায় রূপায় যখন কিচেনে রান্না করছিল, তখন পিতুল এসে চুপটি করে দরজায় দাঁড়িয়ে থেকে তাকে দেখছে মায়া ভরা চোখে তাকিয়ে। রূপা এদিক ওদিক চমকে উঠলো এবং ঠোঁটের পাপড়ি ফেলে মিষ্টি করে হাসলো। পিতুল আজ নিজের থেকেই কথা বলল এবং রূপাকে তুমি বলে সম্বোধন করলো। সে বলল, রূপা, তুমি খুব সুন্দর মেয়ে, খুব সুন্দর। সৃষ্টিকর্তা তোমার অপরূপ এক সৃষ্টি করছে। কিন্তু কি দুর্ভাগ্য আমার, দেখো। আমি রূপা উদ্গ্রীব হয়ে পরবর্তী কথাটা শুনতে চাইল। বলল, আমি তারপর তারপর কি? পিতুল কেঁদে ফেললো, শব্দ করে কাঁদছে। চোখ থেকে শ্রাবণের জল ধারার মতো পানি পড়ছে গাল বেয়ে টপ টপ করে। একটা ছেলে এভাবে কাঁদতে পারে, চোখের জল ঝরতে পারে, এমন ভাবতে পারেনি কোনোদিন রূপা।
সে তার রান্না রেখে আসলে হাত মুছতে মুছতে এগিয়ে এলো পিতুলের কাছে। তারপর পিতুলের একেবারে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলা বলল, কি হয়েছে পিতুল? কি হলো তোমার? কাঁদছো কেন? আমি কি তোমার কোনো কারণে কষ্ট দিয়েছি? বলো বলো পিতুল। পিতুল বলল, অনেক হয়েছে, অনেক। আর চুপ থাকবো না। লজ্জায় চুপ থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তোমার মতো একটা লক্ষ্মী মেয়ের দুঃখের কারণ হতে পারি না। কিছুতেই না। রূপা কিছু বুঝতে পারলো না। কিছু না? পিতুল এসব কি বলছে? কেন বলছে? রূপা জানতে চাইল। সবকিছু খুলে বলতেই পিতুল বলল, পিতুল, তোমার মনে চেপে থাকা দুঃখের কথা আমায় বলো, দেখবি মন হালকা হয়ে গেছে। পিতুল চাঁদ চোখের মুছতে মুছতে বলল, সব বলবো আজ রাতে, সব খুলে বলবো তোমায়। আর চুপ থাকবো না তোমার সামনে, কিংবা তোমায় দেখে পালিয়েও বেড়াবো না এই ঘর থেকে ও ঘরে। সময় এসেছে সব খুলে বলার। সময় এসেছে তোমার জীবন সুন্দর করে সাজিয়ে দেওয়ার। রূপা খুশি হলো, তবে তার আর কিছুতেই তর্স হয়েছে না। সে উদ্গ্রীব হয়ে আছে পিতুলের মুখ থেকে সবকিছু শোনার জন্য। সে অপেক্ষা করছে রাতের জন্য। এখন তো সবে সন্ধ্যা শুরু, দিনের আলোয় মরতে শুরু করছে কেবল। আর একটু দূরে বনে ঝিঝি পোকা ডাকবে, লেবু বাগানের জুড়ে গন্ধ ছড়বে সাদা মসৃণ ফুলের, আর আকাশ জুড়ে ভেসে বেড়াবে থালার মতো মস্ত এক চাঁদ। এই চাঁদের আলোয় দুজন মানব মানবী বসবে উঠোনে সবুজ ঘাসের উপর। তারা মুখোমুখি বসে থাকবে গভীর রাত পর্যন্ত। এই রাত কথা বলার রাত, এই রাত রহস্য উন্মোচনের রাত। আজ রাতে পিতুল বলে দিবে রূপাকে তার জীবনের বিষয়ে সবকিছু। রূপা এই চির আকাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করে কিচেনে চুলের সামনে দাঁড়িয়ে ভাতের হাঁড়িতে চামচ নাড়াতে নাড়াতে। রাত 9টা 30 বাজে ঘড়িতে। ওরা রাতের খাবার খেয়েছে, রূপা আর পিতুল। আজ রূপা নিজের হাতে ভাত সালন বেড়ে দিয়েছে পিতুলকে। তারপর দুজনে মুখোমুখি বসে এক টেবিলে রাতের খাওয়া শেষ করছে। খাওয়া শেষ হলে পিতুল নিজেই বলল, চলো বারান্দায় গিয়ে বসি। রূপা বলল, উঠোনে বসতে কি তোমার আপত্তি আছে? যদি আপত্তি না থাকে তবে আমরা উঠোনে বসতে পারি। পিতুল বলল, আপত্তি কিসে আবার, চলো উঠোনে বসে গিয়ে। তারপর ওরা গিয়ে উঠোনের ঠিক মাঝখানে বসে পড়লো দুজনে মুখোমুখি। চাঁদের চিকচিকে কিরণ এসে ওদের চোখে মুখে পড়েছে। কি যে সুন্দর লাগছে ওদের। কিন্তু এসব সুন্দরের মাঝে এবার কাঁদতে হবে রূপাকে। রূপা যেন পিতুলের মুখ থেকে সবকিছু শুনবে, তখনও নিশ্চয় কাঁদবে। কাঁদবে ওর ভাগ্যের জন্য, কিংবা কাঁদবে পিতুলের মতো একটা লক্ষ্মী ছেলের গোপন অসুখটার কথা শুনে। পিতুল বলতে শুরু করলো। প্রথমে সে বলল তার নিজের মা, বোন এবং বোনের জামাইয়ের করা চক্রান্তের কথা। ওর মা ওকে ভুল সন্দেহ করেছিল, ভেবেছিল ওর বাবার সাথে রূপার পরকীয় সম্পর্ক। এই জন্য বাড়ি থেকে আপদ বিদায় করতে গিয়ে অত বড় চক্রান্ত করেছিল ওরা। পিতুল বলল, সে এসব কিছুই জানতো না, আগে পরে শুনেছে। পিতুলের মুখ থেকে এই কথাগুলো শুনে রূপা মনে হলো তার একটা পাঁজর ভেঙে গেছে। কি সর্বনাশ! কথায় চলনে বললেন, ফেরেস্তা তুল্য মানুষগুলো ভেতরটা এতটা নোংরা। তবে কি তার শ্বশুর এই জন্য বলেছিল এদেরকে তুমি খুঁজবে, খুঁজবে এই জন্য যে ওদের মুখে ঘৃণায় থুতু ছিটিয়ে দিতে? রূপা আবার মনে হচ্ছে সত্যি সত্যি এদের খুঁজে বের করা প্রয়োজন এবং ওদের মুখে থুতু ছিটিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু পিতুল জানালো ওরা পলাতক। নিম্মির বাবা বাড়িতে ওরা ফিরতে পারলো না, এ বাড়িতে ফিরতে পারবে না ওরা। সুফলাও না, লায়লা বেগমও না। পিতুলের বাবার সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই শেষ বয়সে এসে তিনি তার স্ত্রীকে তালাক দিবেন। এই বিষয়ে পিতুলের সাথেও তিনি পরামর্শ করেছেন। পিতুল বলেছেন, শত হলো লায়লা তার জন্মদাত্রী মা, সে তার বাবার এই কথায় হ্যাঁ বলতে পারে না। তবে সে তার মায়ের প্রতি আরেকটা ক্রোধের কারণে ক্রোধ তার বাবা। কারণটি হলো পিতুলের জন্য জোর করে বিয়ে করিয়ে সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া। এই কারণে পিতুল তার বাবাকে বলল, তোমার যা ইচ্ছে তাই করো, আমার এতে কোনো ক্ষোভ থাকবে না। এরপর পিতুল রূপার কাছে তার বিষয়ে বলল। সে বলল, আমেরিকা আমার কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কই ছিল না। ওসব আমার মায়ের করা চক্রান্ত। উনি সব মিথ্যে নাটক সাজিয়েছেন। আমি বারবার না বলেছি, তবুও উনি জোর করেছেন। অনেক চিকিৎসা চলেছে আমার, অনেক ফকির কবিরাজি শেষে এই বিয়ে। আমি তখন আস্তে আস্তে বড় হতে চলেছি। তখন থেকে বুঝতে শুরু করেছি যে আসলে আমার মেয়েদের প্রতি কোনো ধরনের ফিলিংস নেই। বলতে পারো আমি কখনো কোনো মেয়েকে নিজের প্রেমিকা বানাবো, বিয়ে করে ঘরে আনবো, এমন কোনো ভাবনা কোনোদিন মনে আসেনি। কিংবা সিনেমায় যা হয়, ওই যে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খায়, স্পর্শ করে একে অপরের শরীরে, এসব আমার কাছে কোনো ফিলিংস এনে দিতে পারে না। মেয়েদের প্রতি আমার যা আছে তা স্বাভাবিকভাবে মায়া মমতা। ওই দিন রাতে তুমি যে আমার কাছে এলে আমায় জাপটে ধরলে, তখন আমার অস্বস্তি লাগছিল, কেমন ঘেন্না হচ্ছিল। মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসবে, বমির উদ্বেগ হচ্ছিল। আমার যে ছেলেদের প্রতি
কোনো ধরনের অনুভূতি আছে, বিষয়টা তেমন কিছু না। সারা জীবন আমি এমনই। কিন্তু আমার মা বুঝতে পারে না, আমায় জোর করে বিয়ে দিল। কেন? এক কবিরাজ নাকি বলেছে বিয়ে করালেই আমি ভালো হয়ে যাব। বাবা নিষেধ করেছে বরাবর, আমি রাজি হইনি, তবুও এক প্রকার জোর করে এটা করলো। আমি না বলেছি অনেকবার, কিন্তু এর বেশি কিছু করার ছিল না। স্বাভাবিক লজ্জা বলে আমি একটা কথা আছে, আমি পারিনি রূপা, আমি পারিনি। এই জ্যোৎস্না শোভিত সুন্দর স্বর্গীয় রাতে দুজন মানব মানবে কাঁদছে। একজন তার জীবনের চরম দুঃখের কথাগুলো বলতে গিয়ে অন্যজন কাঁদছে, তার জীবনে নতুন একটা কলঙ্ক যোগ হয়েছে এই দুঃখে। রূপা তার চোখ ভরা জল নিয়ে ওর দিকে তাকিয়েছে। পিতুলের গাল বেয়ে টপ টপ করে জল নামছে, আর পিতুল কাঁদছে বাচ্চা ছেলেদের মতো। সে কাঁদতে কাঁদতে বলেছে, আমায় মেরে ফেলো রূপা, আমায় মেরে ফেলো। আমার কিছু করার ছিল না, ওরা জোর করেছিল, ওরা বোঝেনি আমায়। রূপা কি করবে ভেবে পাচ্ছে না। পিতুলের প্রতি ওর কিছুটা হলেও মায়া জন্মেছে এই কদিনে, তবে এই মায়ার জোরে কিছুতেই সে এখানে থাকতে পারে না। বিয়ে তো আর পুতুল খেলা নয়, কিংবা জীবন মানেই তো আর সিনেমা ধরে রাখা 2 ঘন্টার চেয়েও কয়েক মিনিট বেশি সময় মাত্র। একটা জীবন অনেক বড়, এখানে সে এভাবে থাকতে পারবে না, কিছুতেই না। কি করবে সে? আর ভবিষ্যৎ কতটা ভয়াবহ, কতটা আধার, এই ভেবে হাউমাউ করে কেঁদে উঠল। কি অদ্ভুত এই রাত, কি অদ্ভুত এই সময়। দুজন মানব মানবী কান্নায় এই স্বর্গীয় মুহূর্তটা হয়ে উঠল যেন এক মুহূর্তে এক কারবলার প্রান্তর। পরের দিন সকালবেলা রূপা চলে যেতে প্রস্তুতি। ওদের বাড়ির ড্রাইভার গিয়ে তাকে দিয়ে আসবে। পিতুলের কিছু করার নেই, কিংবা সেও চায় না রূপা এখানে থাকুক। রূপা এখানে থাকলে তো কোনো লাভ নেই কারো। তার তো রূপার প্রতি শারীরিক কিংবা মানসিক কোনো প্রকার অনুভূতি নেই। তবে কেন শুধু শুধু রূপাকে এখানে রেখে কষ্ট পাবে? এরপর যা ঘটলো তা একেবারে নাটকীয়, সিনেমার মতো, গল্পের মতো কল্পকাহিনী। সেই সকালে রূপা যখন গাড়িতে উঠবে উঠবে চিরতরে এ বাড়ি থেকে চলে যাবে তার বাবার বাড়ি যাওয়ার জন্য, ঠিক তখনই বাড়ির গেট খুলে আরেকটি গাড়ি এসে ভিতরে ঢুকলো, এবং সেই গাড়ি এসে থামাতে গাড়ির ডোর খুলে বের হলো পিতুলের বাবা। চমকে উঠলো বসে, ভীষণ রকমের যেন সে স্বপ্ন দেখছে এমন একটা দৃশ্য। এবার দুহাত বাড়িয়ে রূপাকে ডাকলেন পিতুলের বাবা। রূপা পাখির মতো উড়ে গিয়ে বাবাকে চাপটে ধরলেন। তারপর কান্না ভেঙে পড়লো। পিতুলের বাবা তার পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবার বাড়ি ছেড়ে মেয়ে বেরিয়ে যায় একমাত্র বিয়ের পর, বিয়ের আগে নয়। তুমি এখান থেকে পড়াশোনা করবে মা, আমি তোমায় উচ্চশিক্ষায় শিক্ষিত করব, তারপর যোগ্য পাত্রের হাতে তোমায় তুলে দেব। ততদিন তোমার ঠিকানা এ বাড়ি, এ বাড়ি তোমার নিজের বাড়ি মা, আর এ বাড়ি তোমার সবচেয়ে বন্ধু হয়ে আমার সঙ্গ দিবে আমাদের পিতুল। রূপা খুশিতে জর্জর করে কেঁদে উঠল। এখানে খানিক আড়ালে দাঁড়িয়ে পিতুল আনন্দিত হলো। এই জীবনে তার একটিও বন্ধু নেই, এবার তো একটা বন্ধু হলো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।